ভোট ফাইটার তো লড়বেন, যে যে দলের হয়ে যারা যারা সমর্থন করেন বা যারা হচ্ছে সরাসরি নেতা রয়েছেন তারা তো লড়বেনই তাদের ইস্যুকে নিয়ে, কিন্তু কিছু সাধারণ মানুষের ইস্যু থাকে। ভারতীয় জনতা পার্টি বলছে সোনার বাংলা করবে। ভারতীয় জনতা পার্টি 6 বছর রাজত্বে রয়েছে, গ্যাসের দাম 100 টাকা বেড়ে গেল, কেন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এই নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলছেন, কি বলবেন? गैसें दाम जो गैस का दाम बढ़ गया है, मोदी बोला था सबका साथ सबका विकास, तो कहाँ सबके साथ और सबके विकास हो रहे हैं। ये मोदी और दीदी तो पूरा यानी देश, बंगाल तो दीदी पूरा बेच के खा चुके हैं और मोदी भी पूरा यानी पूरा भारतवर्ष को ही बेच के खा रहे हैं। और बोले थे आलू और प्याज का दाम देखिए, हम महिला लोग क्या खाएंगे, बच्चे के स्कूल का फीस कहाँ से देंगे, यही सब प्रश्न हम आज दीदी से पूछना चाहते हैं। स्वास्थ्य साथी ने कुछ बोलना है? स्वास्थ्य साथी कार्ड के लिए ये तो यानी जाली बन रहा है, ये कोई भी काम के लायक नहीं है, कोई भी काम के लायक नहीं है। আমি হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে তৃণমূলের ট্রাম্প কার্ড বলা হচ্ছে, বলছে এটা কোনো কাজে নাকি লাগছে না, অনেকে ফিরিয়ে দিচ্ছে। সারা পৃথিবীতে স্বাস্থ্যসাথীর মতো প্রজেক্ট কেউ দেখাতে পারবে না। আমি কলকাতা পৌরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে স্বনির্ভর গোষ্ঠী, সেখানে এখনো 1000-এর উপর মহিলা, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তার সন্তান সন্ততি, এরা সবাই মিলে ওরা সেটাকে টুকে আয়ুষ্মান ভারত করেছে। আমরা কন্যাশ্রীতে 1 কোটি দিয়েছি, সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে। আসলে যেখানে কৃষকরা রাস্তায় বসে আছে, কপির দাম 600 কেজি, দিল্লিতে 600 টাকা কেজি, সারা পৃথিবী তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে। মোদি ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ, আর ওরা গলাবাজি করে আমাদেরকে দামিয়ে রাখবে। বাংলায় মমতা ব্যানার্জি যা করে গেছে, ইতিহাস, সারা পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে। স্বাস্থ্যসাথী কার্ড সবাই পাচ্ছে, আমি পৌরসভার প্রতিনিধি হয়ে বলছি, সাথী কার্ড সবাই পাচ্ছে, একদম ঠিকঠাকভাবে সবাই ট্রিটমেন্ট করতে পারছে স্বাস্থ্যসাথী কার্ড ট্রিটমেন্ট করতে পারে। ভেলোরতে গিয়ে স্বাস্থ্যসাথীর জন্য আপনার হেল্প ডেস্ক রয়েছে, আপনি স্বাস্থ্যসাথী নিয়ে যারা উপকৃত হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন। এবং মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন, এই প্রথম কোনো কার্ড হলো যেখানে প্রথম নামটি থাকে বাড়ির মহিলাদের, নারী ক্ষমতায়নের প্রশ্ন এবং স্বাস্থ্যের পরিকল্পনা। সেই জন্য নারী ধর্ষণে আপনি আমাকে একটা কথা বলুন, আমাদেরকে গিয়ে জানতে হবে ভেলোরে যে কার্ডটা জাল। এমন কোন জল কেন্দ্রীয় নেতৃত্ব পেল যে মুকুল শুদ্ধ হয়ে গেল? মুকুলের সাথে সাথে আরও যারা আরও বিভিন্ন রকম দল থেকে চলে যাচ্ছে বিজেপির কাছে, এমন কি জল আছে? ব্যাপার হচ্ছে যে যেরকম প্রধানমন্ত্রীকে কেউ চা বেচতে দেখেনি, সেরকম এই স্বাস্থ্যসাথীর কোথায় বলছিল ভেলোরে নাকি হেল্প ডেস্ক আছে, ওখানে কোনো লোক নেই, লোক পাওয়া যায় না। ওই ফটোশুটের জন্য পাওয়া যেতে পারে, কিন্তু লোক পাওয়া যায় না। ফটোশুট কংগ্রেস করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করে না। ভেলোরে গিয়ে লোক পাঠিয়ে ফটোশুট করায় না, সেটা বিষয়। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। স্বাস্থ্যসাথী যে কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার একটা সমস্যা যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে পুরনো এবং নতুন কার্ড, সেইটা সরকার খুব সঠিকভাবেই দেখছে এবং সেইটাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। স্বাস্থ্যসাথী কার্ড যেটা তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ না ছাড়া পৃথিবীতে, না রেশন কার্ডটা এখন অব্দি ঠিক হলো না কেন? এটা জবাব দিন তো আগে। ডিজিটাল কোথায় ঠিক হয়েছে? প্রতিটা মানুষ চাল পাচ্ছেন, আপনারা এমন কোন লোককে খুঁজে বার করুন যারা চাল পায় না। কংগ্রেস তো সাইনবোর্ড, এরা জমানা জব্দের পার্টি, সিপিএম এর কাছে সারেন্ডার করেছে, যে সিপিএম আমাদের খুন করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের মহিলাদের ধর্ষণ করেছে, কংগ্রেসের পতাকা সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে। ওরা কি কথা বলবে? আজ বিজেপির কাছে নিজেরা বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা 2011-তে কেন কংগ্রেসের হাত ধরে আপনার সরকার করলেন? যদি তৃণমূল যেতে পারে, সিপিএম এর সঙ্গে কংগ্রেস যেতে পারে না। তৃণমূলের জামাইয়ের নাম বিজেপি পশ্চিমবঙ্গে, জেনে রাখবেন। 18টা সিট দানে দিয়েছে। আর একটা ছোট্ট কথা বলি, অদিত চৌধুরী ঠিক বলেছে, জেনে রাখবেন। দুয়ারে দুয়ারে সরকার যাচ্ছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে, পকেটে পকেটে আগে যাক, মানুষ খেতে পাচ্ছে না, অর্থনীতি শেষ। বিজেপি শেষ করে দিয়েছে ভারতবর্ষটাকে, তৃণমূল তুলে দিয়েছে পশ্চিমবঙ্গকে। জিজ্ঞেস করুন, বলুন। হ্যাঁ, আমি সন্দীপ ব্যানার্জি, ফিল্ম টিভি আর্টিস্ট, নিউজ রিপোর্টার এবং বিজেপি মেম্বার। আমার বক্তব্য, আমি ভবানীপুর থেকে আসছি। আমার প্রশ্ন হলো যে মানুষ ভোট দেয় সরকারকে মাধ্যমে, নেতা নির্বাচন করে, তাদের মাইনে, বউ বিয়ে বাচ্চা, চাকরি, এগুলো নিয়ে নিরাপত্তার জন্য এবং অর্থনৈতিক সুবিধের জন্য। কিন্তু এবং সরকার, কেন্দ্র ও রাজ্য যে বিধায়ক, কাউন্সিলর এবং মন্ত্রী নিযুক্ত করছে ভোটের মাধ্যমে, তাদের কাছ থেকে আমরা এই প্রত্যাশাগুলো পাচ্ছি না। এবং এর ফলে সাধারণ মানুষ অনেক সময় কোর্টে, থানায়, বিচার ব্যবস্থার কাছে গিয়ে কোনো
ফল পাচ্ছে না, সুফল। এবং যেটা কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কোথায় সুফল পাচ্ছে না তথ্য দিয়ে বলুন। বলছি, সেটা আমি বলছি যেমন ধরুন সারদা কেলেঙ্কারি আছে, সারদা কেলেঙ্কারি আছে ইত্যাদি, আরো অনেক রকম ব্যাপার আছে যেখানে মানুষ সুবিধা পাচ্ছে না। তো এই যে কবি নজরুল ইসলাম যেটা বলেছেন, জগতে যা কিছু ভালো কাজ হয় সব পুরুষ ও মহিলারাই করে। আর রবীন্দ্রনাথ যেখানে জনগণমন জনগণের জন্য লিখেছেন, এবং লিখেছেন যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম, পদ ভাবে মূর্তি আমি রথ ভাবে আমি হাসে অন্তর্যামী। অন্তর্যামী কি ভাবছেন সেটা খুব গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে 2021-এ। সবার প্রথম আমরা যারা শিক্ষিত যুবক, আমাদের চাকরিটা কোথায়? আর আমফানের পর কলকাতা কর্পোরেশন কিভাবে ব্যর্থ তার প্রমাণ আজও কলকাতার রাস্তায় দেখা যায়। বিভিন্ন জায়গায় অন্ধকার। আমফানের পর দুটো সরকারকেই তো আমরা করছি, আমরা দুটো সরকারকেই তো করছি, আমরা দুটো সরকারকেই করছি। আমরা চাই, আমরা চাকরিটা চাই, আমরা এটা দেখছি না যে কোন সরকার, আমরা চাকরি চাই, খেটে খেতে চাই, আমরা খেটে খেতে চাই, খেটে খেতে চায়। স্বাস্থ্যসাথী একটা ব্যতিক্রমী পদক্ষেপ। আপনি যদি পলিটিক্যাল আপনার বিশ্বাস থাকতেই পারে নানা কিছু, কিন্তু সরকার তো সরকার, যদি কোনো মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে গ্যারান্টি করতে পারে, আমার মনে হয় কর্পোরেট সংস্থাগুলো, বেসরকারি সংস্থার তাদের এগিয়ে আসা উচিত এই কাজকে আরও বেশি সহযোগিতা করার জন্য। দেখুন, বেসরকারি কর্পোরেট সংস্থাগুলো কি ভাবছে না ভাবছে এই স্বাস্থ্যসাথী, একটু আমাকে বলতে দিন। স্বাস্থ্যসাথী সম্পর্কে কর্পোরেট সংস্থাগুলো কি ভাবছে না ভাবছে সেটা একটু সময়ের ব্যাপার, এবং আমার মনে হয় সরকারের সাথে কর্পোরেট সংস্থাগুলোর বসা বা মিটিংয়ের একটা অবকাশ অবশ্যই আছে। কিন্তু ঘটনা যেটা ঘটেছে যে আমরা অলরেডি যে সমস্ত পরিসংখ্যান বা তথ্য পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বা স্বাস্থ্যসাথী সম্পর্কে, তাতে করে খুব একটা আশাব্যঞ্জক ব্যাপারটা হতে পারছে না আমার মনে হয়। সাধারণ মানুষ উপকার পাচ্ছে, শুনুন, সাধারণ একটা মহিলারা কথা আমি উপকার আপনাকে পাচ্ছে। বলি, আপনি সবার দেশটা আগেই ধরে কাউকে রাখবেন। দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বাস্তবটাকে বাস্তব হিসেবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। যেখানে বাস্তবটাকে বাস্তব হিসেবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। আপনি বলতে চাইছেন যে যে সত্যি কথা বলে সেই বিজেপি? উনি সত্যি কথা বলছেন, উনি বিজেপি, তো ঠিকই তো আছে। যে সত্যি কথা বলবে সেই বিজেপি, তো উনি বিজেপি, তো কি অসুবিধা আছে আপনার? আর আমাদের বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলা আজকে শুধু রাজনৈতিক পরিবর্তন হবে না, পশ্চিমবাংলায় এবার আর্থিক সামাজিক পরিবর্তনের একটা জায়গা চলে এসছে। এটা শুধু রাজনৈতিক পালাবদল। আর্থিক পরিবর্তন হলে রাজ্যের মানুষের কাছে আরো বেশি চাকরি থাকা উচিত, অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান তো চাকরি দিতে পারছে। আমি বলছি সেটাই। আজকে আমরা যখন 2011-তে পরিবর্তনের কথা হয়েছিল এবং হয়েছিল যে বদলানোর বদল চাই, গত 10 বছরে কোনো রকমের বদল মানুষ দেখতে পায়নি। মানে পরিবর্তনের কোনো এখানে যেরকম ব্যবস্থা 34 বছর যেরকম ছিল পশ্চিমবাংলার, সেরকম দয়নীয় অবস্থায় থেকে গেল। একটু বলবো ক্যামেরাকে একটু ধরতে। এই যে আয়ুষ্মান ভারত, এখন পর্যন্ত 1.5 কোটি লোক সুবিধা পেয়েছে। স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারতের আগে 1,500 লোক সুবিধা পেয়েছে কিনা দেখাক, তাহলে বুঝবো এটা কত। আর আমি দিদির উত্তর একটা দিতে চাই। दीदी आपने कहा कि ये सरकार, मोदी सरकार सबका साथ सबका विकास नहीं कर रहा है। आप जो गैस का बात बोल रहे हैं, आप देख लीजिएगा 2014 का जनवरी में गैस का सब्सिडाइज जो था वो 450 था, 6 तो आपको मिलता था। 1 मिनट दीदी, 1 मिनट मेरे को बोलने दीजिए। और बाकी नॉन सब्सिडाइज का भाव था 1250 रुपया। तो 12 गैस में आपको जो साल में देना पड़ता है, आज भी गैस का दाम है नॉन सब्सिडाइज 700 रुपया। तो 720 आपको 2,500 से 3,000 रुपया का बचत हो रहा है। और दूसरा मोदी जमाने में गरीब औरत भी गैस यूज कर रहा है। यही है। তেলের দাম কত জিজ্ঞেস করছে? তেলের দাম মোটামুটি তেলের দাম 2014 যা ছিল, 2014তে যা দাম ছিল, আজকে তেলের সেই দাম আছে 80-82 টাকা 2014তে দাম ছিল পেট্রোলের, আজকে 85 টাকা। আমি বলছি তো বন্দর থেকে এয়ারপোর্ট সব বিক্রি করে দিয়েছে, মোটামুটি একই জায়গায় সব বিক্রি হয়ে গেছে। जब दीदी बोली थी मोदी ने 100 करोड़ रुपया दिया था, बोले थे आम फंड में सारे गरीब के घर में 20-20 हजार रुपया अकाउंट में जाएंगे, तो वो 20,000 रुपया अभी तक काउंसिलर का पॉकेट में गया है। अभी तक आम जनता का पॉकेट 1,000 करोड़ रुपया अम्फान में जो हुआ है, ये ठीक ठाक सही था? 1,000 करोड़ वो तो मुझे नहीं पता,
लेकिन मोदी और दीदी क्या गुपचुप खाया है नहीं पता, क्योंकि काउंसिलर का पॉकेट में 20,000 रुपया करके चल गया। ओके ओके, इनका बड़ा दुख है, इन्होंने खा नहीं पाए, ये बड़ा दुख है। पर इनका जो এনারা যা বলছেন না কর্মসংস্থান নিয়ে, উত্তরপ্রদেশ আর ত্রিপুরায় কত কর্মসংস্থান হয়েছে তার হিসেবটা আগে দিন, তারপরে 75 লক্ষের কথা বলবেন। নারী দর্শনে উত্তরপ্রদেশ 1 নম্বরে কেন, তার জবাব দিতে হবে। ভারতীয় জোচ্চোরদের পার্টি হলো বিজেপি, বিজেপি হলো ভারতীয় জনতা পার্টি, জোচ্চোরদের পার্টি। মানুষকে এত প্রতারণা করেছে আপনারা জানেন। বলছে সোনার বাংলা করবে, আরে সোনার উত্তরপ্রদেশ করেছে, সোনার গুজরাট হয়েছে, সোনার মধ্যপ্রদেশ হয়েছে। রবীন্দ্রনাথ লিখে গেছেন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের জাতীয় লজ্জা করে না, নির্লজ্জ দোকান কাটা বেহায়া একটা পার্টি বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, ব্ল্যাক মানি উদ্ধার করবে। আজকে মানুষের টাকা লুট করেছে নীরব মোদী, ললিত মোদী, মেয়র চস্কি, বিজয় মালিয়া, ব্যাংকের টাকা লুটে নিয়ে আসুক। এইটা নিয়ে এইটা 30শে নভেম্বরে আপনার আনএমপ্লয়মেন্ট রেট সারা ভারতে হচ্ছে 8.5%, পশ্চিমবঙ্গে হচ্ছে 11.5%। এবং এই যে গুজরাট নিয়ে নীরব মোদী, ললিত মোদীকে কবে ফেরানো হবে? অন্য প্রসঙ্গে যাচ্ছেন, দাঁড়ান। নীরব মোদী আসবে, সব আসবে। যেরকম ভাইপোর চালাও তো দুবাইয়ে গেছে, সবার কার ধরে আনা হবে। ললিত মোদী থেকে শুরু করে ভাইপোর চেলা সবাইকে টেনে টেনে আনা হবে, কেউ পালিয়ে বাঁচবে না। আমি একটা কথা বলি প্রসঙ্গক্রমে। এখন রিসেন্টলি একটা তত্ত্ব শোনা যাচ্ছে, বহিরাগত তত্ত্ব। যদি অল ইন্ডিয়ার কোনো ব্যক্তি পলিটিশিয়ান এসে এই পশ্চিমবাংলার বুকে কোনো রকম ইলেকশন ক্যাম্পেইন করে তাহলে সেটা বহিরাগত হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে যে সমস্ত তুলনাগুলো রাখা হচ্ছে সেগুলো কি বহিরাগত তুলনা নয়? তার উত্তর দয়া করে। কোনটা বহিরাগত হিসাবে তুলনা হচ্ছে? যেমন উত্তরপ্রদেশ, যেমন ত্রিপুরা, যেমন পাঞ্জাব, এগুলো বহিরাগত নয়, এই জায়গাগুলো বহিরাগত নয়, কিন্তু ওই মানুষগুলো বহিরাগত হয়ে যাচ্ছে। এই আমার প্রশ্ন হচ্ছে, একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যেখানে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে এবং নিজের মত প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে বহিরাগত কি করে আসে? ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হলো, আমাদের নেত্রী যখন দিল্লিতে গিয়ে কেজরিওয়ালের মিটিং অ্যাটেন্ড করেন তখন তাকে বহিরাগত বলা হয় না, কি কারণে? আমি প্রবীরের কাছে আসবো, বহিরাগত বিষয়ে উত্তর শুনবো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এতক্ষণ ধরে চেঁচাচ্ছিল বিজেপি তৃণমূলকে বলবো যে পশ্চিমবঙ্গে ভোট এসছে তাই আপনাদের প্রতিশ্রুতির চৈত্র সেল বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি, যেগুলো মানুষ পাচ্ছে না। যেরকম 20 লাখ কোটি টাকার প্যাকেজ এখনো কেউ দেখতে পাননি, কিন্তু 15 লাখ টাকা কেউ আমরা দেখতে পাই। আমরা তো বলছি, আমরা তো গরিব করে দিয়েছেন, এমনি তো ভিখিরি বানিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে। এখানে দিদিও দায়ী, এখানে আসে বড় বড় ইন্ডাস্ট্রি, আসানসোল দেখুন না, সব বন্ধ। হিন্দুস্তান গ্লাস বন্ধ, কেন বন্ধ? হিন্দুস্তান কেবিলসের মতন বড় বড় ইন্ডাস্ট্রি কেন বন্ধ? জিজ্ঞেস করুন না এগুলো। আরে শুনুন, বিধানের আমলে না পশ্চিমবঙ্গটা সোনার বাংলা ছিল, লোকে কাজে যেত, একের পর এক ইনস্টিটিউশন তৈরি করতে পারেন। আপনারা কেউ ডিনাই করতে পারবেন এটা? আপনাদের ক্ষমতা নেই ডিনাই করার, জেনে রাখুন, ক্ষমতা নেই। 6 বছর ক্ষমতায় আছে, আজকে তৃণমূল 10 বছর ক্ষমতা আছে। ভারতবর্ষের মধ্যে কোথায় শিল্প হলো আমাদের একটু তথ্য দিয়ে দেখান। দেখুন, শিল্পের কথা বলেন, ভারী শিল্প ভারতবর্ষের কোথায় হয়েছে গত 6 বছরে? আমি তথ্যটা জানতে চাই। 6 বছরে বাংলাতেই বা কি না, পশ্চিমবঙ্গে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলে সব থেকে বেশি নিবেশ পুঁজি হয়েছে এবং মানুষ চাকরি পেয়েছে। এই যে যারা ভারী শিল্পের কথা বলেন, আমি তার তথ্য চাই। কোথায় ভারতবর্ষে ভারী শিল্প হয়েছে? কোথায়? প্রবীরের কাছে আসছি, একটু বহিরাগত নিয়ে আমি একটু জবাব দিতে চাই। কারণ আমরা বহিরাগত কাদের বলছি? যারা রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে বলেন তাদের বহিরাগত বলছি। যারা বলছেন বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছে তারা বহিরাগত। যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ভাষা জানে না, তারা বহিরাগত। আমরা কিন্তু বহিরাগত তাদেরকেই বলছি যারা রবীন্দ্রনাথের মতন দাড়ি রেখে রবীন্দ্রনাথ সাজতে চাইছেন, তার আত্মাকে বুঝতে চাইছেন না। বিদেশ থেকে সোনা পাচার করেন তিনি অন্তর্গত। যিনি বলেন যে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের সাথে আমার গান বাজবে, তিনি অন্তর্গত। এই হচ্ছে রবীন্দ্রনাথকে সম্মান দেওয়া। আর রোহিঙ্গারা কি নেবে না? রোহিঙ্গারা কি অন্তর্গত? এই রাজ্যে কি অনেক রোহিঙ্গা আছে এটা বলছে, কিন্তু কোনো বিজেপি কোনো এই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে বা কোথাও কি বলেছে যে শুধু রোহিঙ্গা বলছে? সিএ এর মাধ্যমে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যই উনি থালা বাজিয়ে বলছে উনি এই জন্যই করেছিলেন। রোহিঙ্গাদের বিষয়ে উনি ভয় পান বলেই উনি শান্তনু ঠাকুর কিন্তু সিএ কবে হবে এই নিয়ে করছেন। অমিত শাহ বলছেন যে এখন
যতক্ষণ না এনআরসি, সেটা এনআরসির বিষয়, এনআরসির বিষয়টা আলাদা, কিন্তু সিএ আইনটাকে একদম ভালো করে সুন্দর করে এখানে ইমপ্লিমেন্ট করা হবে ভোটের আগে না পরে, নিশ্চিত ভোটের পরে, জেতার পরে। তৃণমূলের ভোট ভোটের পরে সিএ ইমপ্লিমেন্ট হয়, ভোটের আগে হচ্ছে না কিন্তু। আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে মানুষকে আন্দোলন করার জন্য যারা গুলি চালিয়েছিল শাহিনবাগে, সেই সব লোক বিজেপিতে জয়েন করেছিল। কেন জয়েন করেছিল উত্তর দিতে বলুন। কপিল গুর্জারকে কেন জয়েন করিয়েছিল বিজেপি? বলেছি, শেষ রক্তবিন্দু দিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, এখানে সিএএ আমরা আটকাবো, এনআরসি আটকাবো, একজন মানুষকেও রাষ্ট্রহীন করতে দেবো না। এদেশে জন্মেছে, এদেশে পড়েছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করেছে, বিয়ে করেছে, সন্তানের বাবা হয়েছে, তাকে বিজেপি তাড়িয়ে দেবে? আমরা মানবো না, আমরা মানবো না, তৃণমূল মানবে না। প্রচন্ড বিরোধিতা কিন্তু তৃণমূলের দিক থেকে সিএ নিয়ে। এই যে সিএ তো আইন, এটাকে লাগু করতে গেলে একটা রুল পাস করতে হয়। এই প্যান্ডেমিকের জন্য সেটা হয়নি, ওটা হলে তবে সিএ হবে, নাম্বার 1। নাম্বার 2, সিএএ যেটা বৈশ্বনাথদা বললেন, যারা ভারতে জন্মেছে প্রত্যেকে নাগরিকত্ব পাবে, কিন্তু যে রোহিঙ্গা, যে অনুপ্রবেশকারীদের ভরসা করে ওদের ভোট কুশলী পিকে বলছে আমরা 30% দিয়ে শুরু করব, তাহলে সবকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বার করব। আমরা কি দখল করছি? হ্যাঁ। সিটিজেনশিপ অ্যাক্টের বিরোধিতা করেনি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা সমস্ত ভারতের মানুষ করছে, রাষ্ট্রহীন করার চক্রান্তকে বিরোধিতা করছে। তিনটে আইন পাশ হয়েছে কৃষিতে, আজকে তারা টের পাচ্ছেন ভারতবর্ষের অবস্থাটা কোথায় এবং কৃষকরা কোথায় নিয়ে গেছেন। সিএ নিয়ে পিছু হচ্ছেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দাঁড়িয়ে যাবেন, ওনাদের ক্ষমতা নেই সামনে দাঁড়ানোর, তাই আজকে কথা বলতে পারছেন না। আগে তো বলে গেছিলেন হো জায়গা লাগু কর দেঙ্গে, কব হোগা, হওয়ার ক্ষমতা নেই। আজকে বিজেপির যিনি এমপি তিনি বাধ্য হচ্ছেন সেখান থেকে সরে আসতে। তিনি আজকে শান্তনু ঠাকুরের কথা বলছেন তো? একদম না, আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে তো এত জিনিস নিয়ে আলোচনা করছে, গরু পাচারটা কবে বন্ধ হয় বলুন তো? গরু পাচারে কোন একটা বিনয় মিশ্রকে ধরেছে, আরো কত কেন্দ্রের অনেক লোকজন জড়িয়ে, বিএসএফ এর লোককে ধরেছে। এই গরু পাচারগুলোকে কবে বন্ধ করবেন? এগুলো আগে মানুষকে জবাব দিন। শুনুন, দেশের সম্পদ কয়লা এবং গরু পাচারের দুজনের দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ আর সিআইএসএফ, এবং এই কয়লা পাচার বা গরু পাচারের জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরছে। একটা সময় পশ্চিমবঙ্গে সারদা নারদা নিয়ে কংগ্রেস, সিপি এবং বিজেপি লাফিয়েছিল, কিচ্ছু করতে পারেনি, 2016 নির্বাচনও করতে পারেনি। এখন উঠেছে নতুন একটা দুর্নীতি, মানুষ এই দুর্নীতি খাবে না, ব্যাপার পকেট ভরেছে, তারা জানেন, তারা বসে আছেন, তারাই চিৎকারটা বেশি করছে। ব্যাপার হচ্ছে চুনরিকে নিচে কে হয়, চুনরিকে পিছে কে হয়। এই চুনরির নাটকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই দুটো লোক, এই দুটো দল যেভাবে মানুষকে ফুল বানাচ্ছে, আরে ছাড়ুন না সব, আগে 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 কথা বলুন। আর বিজেপি যে কথা বলছে সুজিত দা, বিজেপিকে বলুন গরু পাচারে আমরা কিন্তু অনেক এগিয়ে অন্যান্য রাজ্যের থেকে। এত বড় করাপশন বারে বারে অধীর চৌধুরী বলেছে, আমরা বিধানসভায় চেয়েছি। এবং কৃষি বিলের বিরুদ্ধে আমি বলিনি, দাঁড়ান এক সেকেন্ড, কৃষি বিলের বিরুদ্ধে কেন পশ্চিমবঙ্গে আইন আনা হচ্ছে না যেটা পাঞ্জাবে আনা হয়েছে? জিজ্ঞেস করছি, আমরা একটা প্রশ্ন করছি, কংগ্রেস আর সিপিএম এর জোট কি 10% ভোট পাবে? পাবে কি না? আমরা বিগ কোয়েশ্চেন। টাকা, সারদার টাকা পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না কেন? কেন পাচ্ছে না? আমাকে তৃণমূল সরকার জবাব দিক। আসলে বিজেপি যারা আজকে গেরুয়া জ্যাকেট পরেছেন তারা আগে লাল জ্যাকেট পরতো, আর এরা বামফ্রন্ট 40, গতবারে 40টায় লোকসভায় জিতেছিল, লড়েছিল, 39টাতে জমানাত জব্দ হয়ে গেছিল, 1 বিকাশ ভট্টাচার্যের জমানাত ছিল। সুতরাং এরা ইরোশন করে গেছে। এখন সিপিএম আর কংগ্রেস দেখছে দিশেহারা অবস্থা, তারা আমাদেরকে অ্যাটাক করছে, বিজেপিকে যাতে কিছু মদত দেওয়া যায়। কিন্তু বিজেপি 2 ডিজিট যেতে পারবে না। গতবারে 3টে বিধানসভা পেয়েছিল, এবার 2 ডিজিটে যেতে পারবে না। বিজেপির অবস্থা খুব খারাপ, 26-এ বাম, খুব খারাপ অবস্থা নিয়ে চলছে সিপিএম। আমি একটা কথা বলতে চাই বিজেপির বন্ধুদেরকে এবং কংগ্রেসকে, যে তাডা কুদ্দা টমি আর সাডা কুদ্দা কুত্তা, আমার পুলিশ আটকাবে গোপাচার, বর্ডার সিকিউরিটি ফোর্স কি জন্য আছে তাহলে? বর্ডার সিকিউরিটি ফোর্স এক এক করে উত্তর। হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, বিএসএফ এর অধিকর্তাদেরও ধরা হয়েছে। এখন এই রাজ্যে এসপি ডিআইজিদেরকে দায়িত্ব দেওয়া হয় তোলাবাজির টাকা ভাইপোর কাছে পৌঁছতে। নাম্বার 3 হচ্ছে, এক্ষুনি বৈশ্বনাথদা বললেন যে সিপিএম থেকে, আচ্ছা রেজাক মোল্লা কোন দলে ছিল, তাপস চ্যাটার্জি কোন দলে ছিল, তারা তো এখন সব রত্ন। তৃণমূলে এখন রয়েছে, তৃণমূলের এখন ওই নেতারাই রয়েছে যারা তোলাবাজ, গুন্ডা এবং যারা কাটমানি খায়, আর যারা বিবেকের তাড়নায় মনে করছে শুদ্ধ হব, তারা বিজেপিতে আসছে। সুতরাং কেউ যদি ভালো হতে চায় সেটায় কোনো অপরাধ নেই। আমার একটা ব্যাপার খুব মজার লাগছে, যে
একদিকে আমাদের তৃণমূলী বন্ধু আর একদিকে আমাদের কংগ্রেস বন্ধু, এরা এখন পরস্পর নিজেদের সাথে লড়াই করতে শুরু করেছে। কারা লড়াই করছে? যাদের সময় ইন্ডিয়ান ডিফেন্সের ডিআরডিওকে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছিল, যাদের সময় তেজস ফাইটার জেটের প্রজেক্টকে এগোতে না দিয়ে বিদেশ থেকে ফ্লাইট আনার বন্দোবস্ত হয়েছিল, আর তারাই প্রশ্ন করছে যাদের নেত্রী রুটিন ডিলের সময় আমাদের ভারতীয় সেনাবাহিনীকে তোলাবাজ বলেছিল। এইটা অদ্ভুত মজা, এক অদ্ভুতভাবে আমি অবাক হচ্ছি। যারা দুজনেই সার্জিক্যাল স্ট্রাইকের সম্পর্কে প্রশ্ন করেছিল, আজকে তারাই যুযুধান। দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্স নিজেদের রক্ত দিয়ে আমাদের বর্ডারটাকে বাঁচায়। আমরা আজকের এত শান্তভাবে রয়েছি, সিকিউরিটিতে রয়েছি বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য। সেখানে আমি একবারও দায়ী করব না প্রত্যেক কোটি বর্ডার সিকিউরিটি ফোর্সের আর্মি অফিসার এই গরু পাচারের সঙ্গে জড়িত। কিন্তু আরও একটা কথা বলে দিই, আশেপাশের নেতা মন্ত্রীরা যদি টাকা না খেত, তাহলে এই বর্ডার সিকিউরিটি ফোর্সেরা এই অহংকারটা পেত না গরু পাচার করার। তাই সব বর্ডার সিকিউরিটি ফোর্স উনি বলছেন সব বিএসএফ এর কর্মী অপরাধী নয়, আপনি বলবেন না। উনি বলছেন সব বিএসএফ এর কর্মী নয়, আপনাদের এটাই হচ্ছে দলের একদম কুৎসিত চরিত্র। আপনারা সবাইকে একদিকে দেখে নেন, এটাই হচ্ছে আপনাদের দলের কুৎসিত চরিত্র। ये अभी जस्ट बोले हैं कि विजय शारदा को और अरेस्ट करने के लिए बीजेपी का नेता मुकुल राय, आज जो मुकुल राय बीजेपी में आए हैं, आज तो टीएमसी का ही बना हुआ है। टीएमसी से ही तो आज शारदा में क्यों लिया? शारदा के लिए मुकुल राय को अरेस्ट किया गया था, भाग मुकुल भाग। तो आज बीजेपी में क्यों है? आज बीजेपी में क्यों है? ये लोग कभी अरेस्ट नहीं किया किसी को। जब उनका दल से हमारे दल पे आ रहा है तो एक के बाद एक केस डल रहा है। ये है तृणमूल, भाग मुकुल भाग। हम लोग बोले थे वो खराब जगह का তৃণমূল থেকে গেছে, অ্যারেস্ট থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে। গেরুয়া ওয়াশিং মেশিন তৃণমূলে থাকলে অসৎ, আর ওদের কাছে গেলে সৎ। এই যে ভেলকিবাজি, এই যে মিথ্যাচার, এই যে প্রতারণা, এই যে জোচ্চুরি, এটা হলো বিজেপি জোচ্চুরদের পার্টি। বারবার আমি বলছি। একটা বুঝতেই পারছেন যে মুকুল রায় নিয়ে প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির হয়ে যারা 2021-এ সামনে থেকে নেতৃত্ব দেবেন ভাবছেন, তাদেরকে নিয়ে প্রবল প্রশ্ন উঠেছে, যেহেতু শিবির বদল করেছেন। 2016-তে তো তাদেরকেই বলা হয়েছিল চোর, 2016-তে ওদেরকে চোর বিজেপি অফিস থেকে ভিডিও দেখানো হয়েছিল, আজকে 2021-এ তাদেরকে নিয়ে নিল। এই হচ্ছে ওনাদের নেত্রী। প্রত্যেকবার ভোটের আগে উনি সততার প্রতীক সাজেন, ভোটে জেতার পরেই উনি আমাদের দেখান। সংগঠনে দিদিরও আমন্ত্রণ আছে, যে শুধরাতে চায় তারই আমন্ত্রণ আছে। দেবীকে কেন 19-এ টিকিট দিয়েছিল? ভোট ফাইটারদের কাছে আবার আসবো, আসতেই হবে। তার কারণ হচ্ছে ভোট ফাইটার ছাড়া ভোটই কখনো হয় না। ভোট ফাইটার থাকবে এবার ভোটে। আমাদের সাথে আপনারা থাকুন। একটা বিরতি, ফিরছি, সঙ্গে থাকুন।